সারা জীবন যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি, যতটুকু উপলব্ধি করে আজ নিজেকে তৈরি করতে পেরেছি, সব কিছু আমার আরেকজন মুস্তফা মন্ডল এবং টেলিভিশন যতদিন বাঁচবে, যতদিন বাংলাদেশে থাকবে, এই তার অনুষ্ঠান দেখে, তার চিন্তা দেখে, তার ভাবনা দেখে আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার বেরোচ্ছি। গতকাল আমার একজন মুরব্বী, খুবই কাছের মুরব্বী, মুস্তফা মনোয়ার মন্টু মামা আমাদের ছেড়ে চলে গেছে। ওনার সঙ্গে লাস্ট দেখা হয়েছিল 93-তে স্টেডিয়ামে সার্কের প্রোগ্রামের রিহার্সেলের সময়। তার আগে দেখা হয়েছিল 91-এ ওনার অফিসে ক্যামেরা নিয়ে আলাপ করছিলেন। হাজারো স্মৃতি। এমন একজন মুরব্বী চলে যাবেন ভাবতেই পারি না, কিন্তু বয়স কম হয়নি, প্রায় 91 বছর কমপ্লিট হতো এই সামনের সেপ্টেম্বরের 1 তারিখে। 1935 সালের 1 সেপ্টেম্বর উনি আমাদের এই এলাকাতেই পূর্ববঙ্গে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন আমাদের ছোটবেলার বিখ্যাত কবি গোলাম মোস্তফা। যাক, হাজারো স্মৃতি, হাজারো মনে রাখার মতো ঘটনা। ওনার এক ভাই, পাশা ভাইয়ের বিয়েতেও ছবি তুলেছিলাম। সে বহু বছর আগের কথা, 50 বছর হয়তো হয়ে গেছে। অসুবিধা নাহলে ওদিকে গিয়ে ডাইরেক্ট দিয়ে যাও, গাছ মেন রোড দিয়ে যাও গিয়ে। যাক, 9টায় বাংলাদেশ টেলিভিশনে ওনার মরদেহ নিয়ে যাওয়ার কথা। 1965 সালে DIT-তে ওনার টেলিভিশন দিয়ে যাত্রা শুরু। তারপর চারুকলা, শিল্পকলা, বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। উনি একজন খুব ভালো ফটোগ্রাফারও, এটা অনেকেই জানে না। যাক, ওনার শেষ যাত্রায় শহীদ মিনারে যাচ্ছি। শহীদ মিনারের পিছনে যে লাল গোল সূর্যটা, এটা ওনার চিন্তা থেকে এসছে। এই যে পল্টন মোড়, আমাদের ব্যস্ত ঢাকা শহর, এই একটা নতুন অদ্ভুত জিনিস বাড়িয়েছে, অটো রিক্সা। কিচ্ছু করার নাই, কোনো কিছু করার নাই। যেভাবে এত কিছু হয়েছে, ফ্লাইওভার এত কিছু হয়েছে, কিন্তু তারপরেও এই তো চলে আসছি শহীদ মিনারে। কত, হ্যাঁ, এই যে শহীদ মিনার। অনেকদিন পর শহীদ মিনারে আসলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। লাল সূর্যটা নাই কেন? মন্টু মামার তৈরি লাল সূর্য
তখন এটি স্মৃতি গুহার মতো ছিল। সেটা এখন নাই, যেদিন শুটিং কেন হয়, নাই জানি না। মোস্তফা মনোয়ার গোলাম মুস্তফাকে বলছেন যে এটা তো গুহার মতো স্থানে। বলছি কেন? বলছে একটু দেখতে নেই, তুমি একটু দাঁড়াও, আমি কাজেই মোস্তফা মনোয়ার কিন্তু আমার কাছে মনে হয় তার ব্যক্তি এবং বিস্তৃতির দিক থেকে, তার জ্ঞানের দিক থেকে, শিল্পের বৈভবের দিক থেকে একমাত্র মানুষ। এবং এই জন্যই আমি বলি অসাধারণ এক শিল্প মানব। তিনি নেই, কিন্তু আমি বলি কেমন আছেন? তিনি আছেন, তিনি থাকবেন। সহ অন্যান্য নেতৃবৃন্দ এবারে নাগরিকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করছেন। শোনো, জানা আমি তুলে দিই। না না, আমার ঠিক আছে, দু একটা সেলফি তুলি বাস। এবারে বাংলাদেশ প্রথমেই তার আত্মার শান্তি কামনা করি। আসলে মানুষের জীবনে চলতে চলতে একদিন হঠাৎ থেমে যায়, কিন্তু যে জীবন কাজ করে যায় দিনের পর তার সঙ্গে আমি যোগদান করি। এবং টেলিভিশনে এই 2 মাস পর, তারপরে যে 35 বছর আমার টেলিভিশন জীবনে যা কিছু শিখছি, যা কিছু জানছি, যা কিছু অনুভব করছি, এমন এক মানুষের কাছ থেকে, যে মানুষ তার সংস্কৃতি, তার চিন্তা, তার ভাবনা, তার বিকাশ এবং দেশপ্রেমকে নিয়ে আমাদের জগৎটাকে তৈরি করে দিয়ে তিনি যখন যুদ্ধের সময় আমাকে বলে গেলেন, তুমি এটা দেখো, আমি চললাম। আমি শুনেছি সে ওইখানে গিয়ে, ওই পারে গিয়েও মানুষের সমস্ত মানুষকে নিয়ে তার অনুষ্ঠান, বিভিন্ন জাগরণ সৃষ্টি করে এমন এক অবস্থা সৃষ্টি করেছিলেন, সেটা আজও তাকে মানুষ বাংলাদেশ টেলিভিশনে যে কাজগুলি তিনি করে গেছেন, আগামী প্রজন্ম সে কাজগুলি আর কখনো করতে পারবে না। ওই অনুষ্ঠান দেখে আমার মনে হয়, তার অনুষ্ঠান দেখে দেখে প্রত্যেক ছাত্রকে তার কাজগুলি শিখতে হবে। যতদিন এদেশে টেলিভিশন কার্যক্রম সারা জীবন যা কিছু শিখেছি, যা কিছু বলবেন প্রার্থনা। প্রার্থনাটার পক্ষে এবার আবুল কালাম আজাদ পাবেল তার শ্রদ্ধা নিবেদন করছেন প্রার্থনাটার পক্ষে। মোর্শেদ কতদিন পরে আমার একজন গুরু চলে গেল, কিছু দোয়া করেন। এবং উদীচী শিল্পী গোষ্ঠী, যারা উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা, তাদের মধ্যে একজন এখানে রয়েছেন সেই সময়কার শিল্পী, চিত্রশিল্পী আনোয়ার হোসেন, তিনি এসছেন। বেলায়েত হোসেন সহ শিবানী ভট্টাচার্য বিমল মজুমদার, অনেকগুলি করছে, মিলাদ ঘামাচি পাউডার, আনোয়ার হোসেন বিশেষ করে, যিনি উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ওই সময়কার, পতাকার রূপকার উদীচীর, তিনিও এসছেন চিত্রশিল্পী আনোয়ার হোসেনের নেতৃত্বে আমি না মানে মনে করি শ্রদ্ধাঞ্জলি। পৃথিবীর প্লিজ আবৃত্তি এতটা বুড়া হয়ে যায় সংসদের পক্ষে
বলে শেষ করা যাবে না। আর সাদা দুইটা দিবেন। গোলাম সরওয়ার, হ্যাঁ, এটা ঠিক আছে। বীর বরকত সহ অন্যান্য ঠিক নেতৃবৃন্দ আছে। শ্রদ্ধা নিবেদন এটা করবেন। আপনি দেখাই দিয়েছেন, এটা আমি BPS, হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে। আর ফটোগ্রাফিক সাদা সোসাইটি, দেন দুইটা। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির নেতৃবৃন্দ এবং তারা বাবার এসেছেন। নিলাম কিছু মনে করে শঙ্কর, দেন। সাজল সহ দেখি। অন্যান্য নেতৃবৃন্দ একসাথে মিলে একটু বাঁধেন। বাংলাদেশকে আলোকিত মালাটা করেছেন free। টিভির মাধ্যমে। ওই মালা লন একটা। নেবো পরে আন্তর্জাতিকভাবে পরে পরে সেই পরে এখন মালা নিয়ে তার লাভ নেই। সতীর্থ তার টিচার ছিলেন, একটু আগে বলেছেন তিনি তার টিচার ছিলেন মনোজ কামের। তারা এসছেন, দুই জুটি তারা এসছেন একসাথে তাদের ভালোবাসা জানাতে, শ্রদ্ধা জানাতে এই পর্বে। বাংলাদেশ একাডেমির পক্ষে, বাংলা একাডেমির পক্ষে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে বাংলা একাডেমির পক্ষে অন্যান্য নেতৃবৃন্দ এবারে শ্রদ্ধা নিবেদন করছেন। অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে বাংলা একাডেমির পক্ষে আসসালামু আলাইকুম। আচ্ছা আল্লাহ রাখছে। যাই একটু উল্টা দিয়ে বাংলা আসি। একাডেমি এবারে শ্রদ্ধা নিবেদন করল অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। একটু জায়গা দেবেন। এখানে ব্যক্তিগত উদ্যোগে অনেকে এসছেন তাদের ভালোবাসা জানাতে। বাবা আমি একটু অনুরোধ জায়গা দিবা। করছি তাদেরকে শ্রদ্ধা নিবেদন। একদিন ওদের শিশু এবং এক নারী এসছেন তার ভালোবাসা জানাতে, শ্রদ্ধা জানাতে। এটি আমরা জানি যে আমরা এখানে দাঁড়িয়ে শহীদ মিনারে, তার উল্টো দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন 21-এর অনুষ্ঠান মালা শুরু, সেই পর্ব শুরু হয়, যেই লাল বৃত্তটি আমরা দেখি সেই বৃত্তের রূপকার তিনি। টেলিভিশন যখন যাত্রা শুরু করে সেখানের শিল্পমান, মধ্যবিত্ত রুচির বিকাশ ওই সময়ে তার হাত ধরে, তাদের হাত ধরে যারা হয়েছিল তাদের মধ্যে অন্যতম মোস্তফা আনোয়ার। বাংলাদেশে পাপেট যে শিল্প আমরা দেখি, যেই পুতুল পাপেট করে শিশুদের শিক্ষামূলক নানা ধরনের কাজের সাথে সম্পৃক্ত করা এবং নানা ধরনের কাজের উত্তরণ ঘটানো তাদের সামনের নাগরিক জীবনের, সেই বিষয়ে তিনি তার ছোঁয়া রেখেছেন এই পাপেট শোয়ের মাধ্যমে। এবং পাপেট একটি আন্দোলনও ছিল বলে তার কাছে, কারণ তিনি নানা জায়গায় নানাভাবে এটাকে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণ দিয়েছেন এই পাপেট শো। আমরা মুক্তিযুদ্ধে ফিরোজ খান নুন, সাবেক প্রধান শিক্ষক, কবিবুল আহমদ উচ্চ বিদ্যালয়। দুইজনই সাদা হয়ে গেছে। এটা দরকার ছিল, এটা দরকার ছিল। দাঁড়ান তিনজনেরটাই তো আরে কয় কি, আমার তো ফেসবুক জিন্দাবাদ। আর কি, আমি তো ওইটাতেই আছি। অলোক দাশগুপ্ত সহ, ফয়জুল আলম ইনু সহ, অলোক দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ সভাপতির নেতৃত্বে আছি, যাবো, ইয়ে তো যাবো, জানাজায় যাবো, জানাজায় যাবো ইনশাল্লাহ। সমন্বয় পরিষদের শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। মোস্তফা মনোয়ার একজনই হয়, দুইজন আর হবে না, এবং সেটা অদ্বিতীয়। এই কারণে বলছি, দেখেন মানুষটা বাংলা এবং বাঙালি যে শিল্প আঙ্গিক, যতগুলো আঙ্গিক আছে প্রায় সকল আঙ্গিকগুলোকে তিনি স্পর্শ করেছেন। তিনি তার একটি প্রতিভা সেখানে স্থাপন করেছেন। চলচ্চিত্র, নাটক, চিত্রকলা, পাপেট্রি, আমাদের অন্যান্য যে মাধ্যম আছে সেই মাধ্যমগুলোতে তার উপস্থিতি প্রবল ছিল। তার কাছ থেকেই আমরা ধারণা পেয়েছি, আমরা জ্ঞান পেয়েছি, কিন্তু কতটুকু নিতে পেরেছি সেটা একটি বড় প্রশ্ন রয়ে গেছে। সমাজের দিকে তাকালে এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায় যে মোস্তফা মনোয়ার একজন এমন মানুষ ছিলেন, তার অনুপস্থিতিতে বাংলাদেশে কোনো শিল্প আন্দোলন হয়নি, কিন্তু
তার দেয়া শিক্ষা কতটুকু আমরা গ্রহণ করে আমরা নিতে পেরেছি, সেটি একটি বড় প্রশ্ন আমাদের আছে। তিনি আজকে নেই, আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপনার অনুভূতি কি। আমি শুধু এই কথাই বলি যে মোস্তফা মনোয়ার অনেকে মামা ডাকেন, মন্টু মামা, মন্টু ভাই, আমি স্যার ডাকি এই কারণে যে তার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছে, তিনি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। তো তার মতো একজন শিক্ষককে, একজন শিল্পীকে হারিয়ে শুধু এই কথাই বলতে পারবো, বাংলাদেশে আগামীতে মোস্তফা মনোয়ারের অনুপস্থিতিতে বাংলাদেশে যে শিল্প যাত্রা যেটি চলেছিল সেটি কতটুকু আর জারি থাকবে এটা নিয়ে সন্দেহ আছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে আমরা দেখব যে দৈনতা আমাদের সেখান থেকে বেরিয়ে আসার জন্য মোস্তফা মনোয়ারের মতো একজন শিক্ষকের এবং শিল্পীর প্রয়োজন আছে, ছিল। তিনি তার মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছেন। আপনারা মনে হয় জানেন যে উনি পাপেট্রিতে এমন একটা জায়গায় গিয়েছিলেন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে গিয়ে সেখানে আমাদের যে ট্রেনিং ক্যাম্প ছিল আর আমাদের যে শরণার্থী ক্যাম্প ছিল, সেখানে হাজার হাজার শরণার্থী, হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করবার জন্য তিনি পাপেট্রি শো করতেন। কিন্তু সেখানে তো আলো নেই, পুরো অন্ধকার একটা প্রান্তর, গাছগাছালি, সামনে একটা ছোট্ট নদী, সম্ভবত ইছামতি নদী। সেইখানে তিনি পাপের শো করছেন রাতের বেলা। কিভাবে সম্ভব? তিনি কাঠে আগুন জ্বালিয়ে নিয়েছেন, সে আগুনের আলোয় ওই পাপেটগুলোকে দেখা যাচ্ছে, সে আগুনের আলোয় মুক্তিযোদ্ধারা, শরণার্থীরা ইয়াহিয়া খানকে দেখতে পাচ্ছে, সে আগুনের আলোয় মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখতে পাচ্ছে, সেখানে তারা মুক্তিযোদ্ধাদেরকে দেখতে পাচ্ছে এবং তারা অনুপ্রাণিত হচ্ছে। এইভাবে মোস্তফা মনোয়ার শিল্পকে জনতার কাতারে নামিয়ে এবং বাংলাদেশের বৃহত্তর জনসমাজকে সচেতন করার কাজে, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হওয়ার কাজে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। এই জাতি চিরকাল মোস্তফা মনোয়ারের কাছে কৃতজ্ঞ থাকবে। ওনার যে অ্যাস্থেটিক, এটা নিয়ে যে চর্চা গুলিস্তান শুরু, সেটা যেন আমরা ওনারা বর্তমানে চালিয়ে যেতে পারি। মুক্তিযুদ্ধ জাদুঘর অপেক্ষমান রয়েছেন। মুক্তিযুদ্ধ ঘরে সাথে রয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘর। এখানে একটা লাল সূর্য আজকে বড় দরকার ছিল। চোপা মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধ জাদুঘর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি বহুদিন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, এটির প্রথম দায়িত্বে ছিলেন মোস্তফা মনোয়ার। এখন যিনি রয়েছেন মাসুমা রহমান তানি, তিনি তার নেতৃত্বে রবীন্দ্রসঙ্গীত শিল্পী বরেণ্য নজরুল ইসলাম, চিত্রশিল্পী আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। এবারে ঢাকা থিয়েটার বরেণ্য নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ, নাসিরউদ্দিন ইউসুফ সহ অন্য থিয়েটারের পক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটার পেছনে বর্তমান রয়েছে। বাংলাদেশ গ্রাম থিয়েটারে বাংলাদেশ নৃত্য ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদের নেতৃত্বে এবারে গ্রাম থিয়েটারের শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার টেলিভিশনের পক্ষে ঢাকা ইউনিভার্সিটির চলে আসছি জানাজার জন্য।
অপেক্ষায় সবাই আসতে শুরু করছে। জানাজা তো হবে বাদ জোহর, তাহলে একবারে জোহরের নামাজটা পড়ে তারপরে জানাজা পড়ব। এরা রেডি হচ্ছে, রেডি হোক। ওকে, ততক্ষণে বলে মনে হবে আমি চলে নামাজটা পড়ে নিব। দ্যাটস ইট। মামুনের সাথে আমি ঢাকা ইউনিভার্সিটি মসজিদে মন্টু মামার জানাজা পড়বো। লাস্ট চলে আসছে, বাস এখন অন্যদের সুন্নত শেষ হলে তারপরে ওকে। এই যে আমার আরেক প্রিয়, নিজেরা পরিচয় করে নাও। না ওটা ফাইলে জায়গায় উঠে ঠিক আছে, অসুবিধা নেই। আমি